হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের আলো চ্যাপ্টারের সমস্ত ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আলো খুব বড় চ্যাপ্টার, লাইট চ্যাপ্টারটা তোমাদেরকে পড়িয়ে দিয়েছি আমি। তো এই চ্যাপ্টার যতগুলো ছোটো প্রশ্ন হতে পারে, MCQ বা SAQ বা শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা, যেমন যেমন হতে হবে, সেগুলো সব নিয়ে আমি আলোচনা করব। আমি একটু স্পিডে বলবো, তোমরা লিখবার সময় ভিডিওটা বারবার অফ করবে, যে সমস্ত কোশ্চেনগুলো লিখবে, তারপরে আনসারগুলো দাগ মেরে দেবে একসঙ্গে, ঠিক আছে? ভিডিওটা অফ করে করবে, তাহলেই হবে, খুব সুন্দর লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমি শুরু করা যাক প্রথম থেকেই। তোমরা সবাই দেখতে পাচ্ছ, ফার্স্ট কোশ্চেন আছে, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফের মধ্যে সম্পর্ক লেখো। এটা সে প্রমাণটা R=2F। এটা হচ্ছে অপশন নম্বর বিতে আনসারটা আছে R=2F। অপশন নম্বর বিতে সবাই দেখতে পাচ্ছ R=2F, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে, দেখো সমতল দর্পণের বক্রতা তো আমরা সবাই জানি অসীম হয়, কারণ এটা যত সমতল তো এটা হবে অসীম। 3 নম্বর কোশ্চেন, কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার, মানে ছোট হয়, খর্বাকার মানে, এবং অসৎ হবে? যে ছোটো আর অসৎ কখন হয়? যখন দর্পণটা উত্তল হয়, তাহলে উত্তর হবে উত্তল দর্পণ। 3 নম্বর কোশ্চেনের উত্তরটা হবে উত্তল দর্পণ। নেক্সট 4 নম্বর কোশ্চেন, কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে একটি বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব সম্পর্কিত প্রদত্ত কোন তথ্যটি সঠিক? তথ্যগুলো একটু দেখবো আমরা। তো 1 নম্বর বলেছে প্রতিবিম্বটি অসৎ হবে, 2 নম্বর বলেছে সমশীর্ষ হবে, 3 নম্বর বলেছে বস্তুর তুলনায় আকারে বড় হবে, আর 4 নম্বর বলেছে প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। তাহলে এর উত্তর হবে কি ডিটা, যে প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। এটার উত্তর হবে অপশন নম্বর ডি, প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে বক্রতা কেন্দ্রে প্রতিবিম্ব পাওয়া যাবে, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর দেখো, উত্তল দর্পণে অসৎ বস্তুর প্রতিবিম্ব হবে। উত্তল দর্পণে অসৎ বস্তুর প্রতিবিম্ব কী হবে না, অসৎ বস্তুর প্রতিবিম্বটা অসৎ আর সমষ্টিত হবে। সদেরটা সৎ হয়, অসৎটা, উত্তল দর্পণে অসৎ বস্তুর প্রতিবিম্ব হবে, অসৎ আর সমষ্টিত হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, অবতল দর্পণের ফোকাস ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে বস্তু রাখলে, তাহলে ফোকাস আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে বস্তু রাখলে তোমার ছবি আঁকা সবাই জানো, এটা সৎ আর বিবর্ধিত হবে। প্রতিবিম্বটা হবে সৎ এবং বিবর্ধিত। অপশন নম্বর এতে আনসার হবে, ঠিক আছে? চলো দ্বিতীয় টপিক। বলছে উত্তল দর্পণে সমান্তরাল আলোরশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ একে বলেছে অপসারী, তো অবশ্যই অপসারী হবে। উত্তল দর্পণ কী করে? অপসারী আলোরশ্মি পরিণত করে দেয়, এটা উত্তর হবে অপসারী। তারপরে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যবিশিষ্ট অবতল দর্পণে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 হবে? রৈখিক বিবর্ধন 1 মানে কি? মানে বস্তুটা রাখতে হবে, রৈখিক বিবর্ধন হবে 1 প্রতিবিম্বটার। তাহলে রৈখিক বিবর্ধন যদি 1 করতে হয়, এবারে রৈখিক বিবর্ধন 1 মানে কি, বস্তুর দূরত্বটা আর প্রতিবিম্ব দূরত্বটা দুটো সমান হবে। তো বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান কখন হয়? যখন বস্তুটাকে বক্রতা কেন্দ্রে রাখা হয়। আর ফোকাস যার 10 হবে, তার বক্রতা কেন্দ্র কত হবে? যার ফোকাসটা 10, তার বক্রতা কেন্দ্র কত হবে? 20 হবে। তাহলে এটা উত্তর হবে 20 সেমি দূরে রাখতে হবে, কারণ এটা বক্রতা কেন্দ্রে বস্তুটাকে রাখতে হবে আমাদের। মাথায় রুল হবে একটা। তাহলে 9 দেখো, একটি বিন্দু আলোকউৎস এবং একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। তাহলে একটা বিন্দু আলোকউৎসকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা আছে, ঠিক আছে? এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত, এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণটা কত? এটা হবে 180 ডিগ্রি। এটা উত্তর হবে 180 ডিগ্রি, ঠিক আছে? 10টা, আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে, আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কি? কম্পাঙ্কটা কখনোই পরিবর্তন হয় নাই। তারপর 11 নম্বর কোশ্চেন, কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হবে? এটা উত্তর হবে 0 ডিগ্রি, কারণ যখন লম্বাভাবে এসে পড়বে, লম্বা আপতন মানে 0 ডিগ্রি, চ্যুতিকোণ আপতন কোণটা হবে, এটার উত্তর হবে 0 ডিগ্রি। 12টা, কোনো আলোরশ্মিটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বাভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে? চ্যুতিকোণ 0 ডিগ্রি হবে। 12 অথবা দেখো,
আলোক প্রতিসরণের ক্ষেত্রে কাঁচ থেকে বায়ুর মাধ্যমে যাওয়ার সময় আলোরশ্মির আপতন কোণ 0 ডিগ্রি হলে বিচ্যুত কোণ কত হবে? বিচ্যুত কোণ 0 ডিগ্রি হবে, কারণ 0 ডিগ্রি আপতন করলে ঢুকছে মানে কোনো বিচ্যুতি হবে না তার। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো। 13 কোশ্চেন, কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে এমনভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। আপতন কোণটা 0 ডিগ্রি হবে, প্রতিসরণ কোণটা 0 ডিগ্রি হবে। নেক্সট 14 কোশ্চেন, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মানটা কত হবে? তো চ্যুতি মানে কি শিখেছিলাম? চ্যুতি মানে হচ্ছে আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। তাহলে 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করে দাও, হবে 15 ডিগ্রি উত্তর। এটা উত্তর হবে 15 ডিগ্রি। 15টা দেখো। প্রতিসরাঙ্ক কম যে বর্ণের আলোরশ্মি সেটি হলো লাল। প্রতিসরাঙ্ক সবথেকে কম কোন বর্ণের জন্য হয়? না, লালের জন্য হয়। শূন্য মাধ্যমে পরম প্রতিসরণ কত? শূন্য মাধ্যমে পরম প্রতিসরণ কত হবে? না, 1 হবে, কারণ প্রতিসরণের সূত্র হচ্ছে মিউ সমান C/V। তো এক্ষেত্রে যখন শূন্য মাধ্যমে হবে তখন ভিটাও সি হয়ে যাবে আবার, তাহলে C/C মানে 1 উত্তর, এটা হবে 1। তবে যে কাঁচের প্রতিসরাঙ্ক সবথেকে বেশি বেগুনির জন্য হয় মনে রাখবে। তবে 18 কোশ্চেন বলছে, একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে প্রিজমে আনতভাবে আপতিত হয়ে যথাক্রমে আর এবং ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে কোনটি ঠিক? তো ভালো করে দেখো, কোনটা আর এর জন্য একটা, ভি এর জন্য একটা, তাহলে আরটা ছোটো হবে, ভিটা বড় হবে। অবশ্যই অপশন নম্বর ডিটা আনসার আসবে, এটা আর লেস দেন ভি। নেক্সট কোশ্চেন দেখো, আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোরশ্মির বিচ্যুতি কত? 0 ডিগ্রি। 20 কোশ্চেনটা, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক তা হলো বেগুনি। সব থেকে বেশি পাকবে বেগুনিটা। 21 দেখো, কোন বর্ণের জন্য উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে? এটা উত্তর হবে বেগুনি। একটি পাতলা উত্তর লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। আলোককেন্দ্রের ফোকাসের মধ্যে মাথায় রাখবে। বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? অসৎ হবে আর সমশীর্ষ হবে। অসৎ এবং সমশীর্ষ। প্রদত্ত কোন জোড়টি কেবলমাত্র অসৎ প্রতিবিম্ব তৈরি করতে পারে? উত্তল দর্পণ করতে পারে আর অবতল লেন্স করতে পারে। উত্তল দর্পণ আর অবতল লেন্স, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, উত্তল দর্পণ করতে পারে আর অবতল লেন্স করতে পারে, আর ছাড়া কেউ পারবে না। পরে কোশ্চেন দেখো, মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব হবে বস্তুর সাপেক্ষে ছোট আর উল্টো। ছোট হয় আর উল্টো হয়। অনুরূপ প্রশ্ন বলছে, চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত তার প্রকৃতি কী? তার প্রকৃতি হবে সৎ আর অবশীর্ষ। 25 কোশ্চেন বলছে, বর্ণালী সৃষ্টির মূল কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণটা। সি, অপশন নম্বর সিতে আছে। অনুরূপ প্রশ্ন বলছে, রামধনু সৃষ্টি হয় জলকণার দ্বারা সাদা আলোর বিচ্ছুরণের জন্য। অপশন নম্বর ডি হবে। আকাশে নীল বর্ণ হওয়ার কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ। আলোর বর্ণ নির্ভর করে যেটির উপর সেটি হলো তার তরঙ্গদৈর্ঘ্য। 98 কোশ্চেন বলছে, কোনো আলোর বিক্ষেপিত অবস্থায় তীব্রতা সর্বনিম্ন হবে? না, লাল আলোর ক্ষেত্রে, কারণ যার তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে তার বিক্ষেপণটা কম হবে, আর যার তরঙ্গদৈর্ঘ্য কম হবে তার বিক্ষেপণটা বেশি হবে। অথবা কোশ্চেন বলছে, প্রদত্ত আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবথেকে কম? এটা হবে হলুদ। আর যেগুলো দিয়েছে তার মধ্যে হলুদটা সবথেকে কম আছে। 29 বলছে, কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ হবে? একটা হচ্ছে লাল হবে, একটা বেগুনি হবে। অপশন নম্বর এতে আছে। সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের কিছুক্ষণ পর সূর্যকে দেখা যায়, যা দিনের দৈর্ঘ্য সামান্য বৃদ্ধি করে। এর কারণ হলো আলোর বিক্ষেপণ। সে লাল হয়ে দেখা যায়, যেটা ওটা বলতে হচ্ছে। 31 কোশ্চেন বলছে, প্রদত্ত কোনটির তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি? এটা উত্তর হবে অবলোহিত রশ্মি। যেগুলো দিয়েছে তার মধ্যে অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। এক্স রে, গামা রে আর ইউভি রে ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজানো। শক্তি অনুসারে সাজানো মানে কি? যার কম্পাঙ্কটা বেশি হবে তার শক্তি বেশি হবে, আর ক্রমবর্ধমান মানে ছোটোর থেকে বড়ো। তাহলে এখানে যেগুলো দিয়েছে তার মধ্যে সবথেকে দুর্বল হচ্ছে ইউভি রেটা। তাহলে ইউভি রে লেস দেন এক্স রে লেস দেন গামা রে। অপশন নম্বর এতে আনসার আসছে, ঠিক আছে। ওকে, এবারে আমরা ভিএসএগুলো দেখবো। এমসিকিউ তো আমাদের হয়ে গেল মোটামুটি, এগুলো দেখলি গাদা।
ভিএসএ বলেছে গোলীয় দর্পণে মেরু বলতে কী বোঝায়, এটা তোমাদের খাতায় লেখা আছে, এটা আমি আর বলছি না। তারপরে বলেছে গোলীয় দর্পণে আপতিত আলো তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হলে দর্পণের ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে? এটা উত্তর হবে না, হবে না। আপতিত আলো পরিবর্তন হলেও ফোকাস দূরত্ব একই থাকবে। বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে? দর্পণের ফোকাস দৈর্ঘ্য একই থাকবে, পাল্টাবে না, ঠিক আছে? ফোকাস দৈর্ঘ্যটা একই হবে। তারপরে স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা উত্তর হবে অবতল দর্পণ। 4 নম্বর কোশ্চেন, দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ সেভিং মিরর রূপে ব্যবহার করা হয়? এটা উত্তর হবে অবতল দর্পণ। পরের কোশ্চেন বলছে অবতল দর্পণে বস্তুর কোন অবস্থানে বস্তুর সমান মাপের প্রতিবিম্ব পাওয়া যায়? এটা উত্তর হবে বস্তুকে যখন বক্রতা কেন্দ্রে রাখা হয়, বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখলে সমান মাপের প্রতিবিম্ব পাওয়া যায়, ঠিক আছে? পরের কোশ্চেন, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? না, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয় ভিউ ফাইন্ডারে অবতল দর্পণকে ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। সরি, ভিউ ফাইন্ডার মানে যেটা আয়নাটা, ওটা উত্তল দর্পণ ব্যবহার করা হয়, ভুল বললাম আমি। মোটর গাড়ি ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, আর হেডলাইটটা অবতল। দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে? এটা হচ্ছে অবতল হবে। তো 8 নম্বর বলছে বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তু দৈর্ঘ্যের অনুপাত কত? বিন্দু বস্তু তো তাহলে 1:1 দুটোই সমান সমান হবে, তাহলে 1 উত্তর হবে। 1:1 লিখতে পারো বা 1 লিখতে পারো। 9, কোনো বস্তুর কোন অবস্থানের জন্য অবতল দর্পণ দ্বারা সমশীর্ষ বিপরীত প্রতিবিম্ব গঠিত হয়? না, বস্তুটাকে যদি আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখা হয়, বস্তুকে যদি আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখা হয় তখন সমশীর্ষ বিপরীত প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, নেক্সট দেখো, বলছে একটি দর্পণের সামনে যে কোনো অবস্থানে বস্তু রাখলে সব ক্ষেত্রেই রৈখিক বর্ধনের মান 1 হয়। দর্পণটি কী প্রকৃতির? দর্পণটি সমতল প্রকৃতির, নিশ্চয়ই সমতল দর্পণ হবে। 11টা দেখো, কোনো দর্পণ উত্তল প্রকৃতির হলে বস্তুর প্রতিবিম্ব কেমন হবে? বস্তুর প্রতিবিম্ব হবে অসৎ, উত্তল হলে অসৎ, সমশীর্ষ আর খর্বাকার হবে। সব সমাধিক, অসৎ হবে, সমশীর্ষ হবে, খর্বাকার হবে, এটা হবেই। তারপরে একটি আলোরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ হবে 0 ডিগ্রি। আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। একটি আলোরশ্মি সমতল দর্পণের সঙ্গে 90 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণ হবে, এটাও 0 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ মানে 0 ডিগ্রি হবে। অথবা দেখো, সমতল দর্পণের উপর কোনো আলোরশ্মি লম্বাভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? লম্বাভাবে মানে 0 ডিগ্রি হবে, এটা ভালো করে মনে রাখবে। আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। বিক্ষিপ্ত ব্যবহারিক প্রয়োগ হচ্ছে সিনেমার পর্দা হতে বেশ উদাহরণ, বা কোনো পাঁচিরকে যে দেখতে পাই আমরা সেটা। বলছে কোনো মাধ্যমে আলোর গতিবেগ বেশি হয়, শূন্য মাধ্যম না কাঁচ মাধ্যম? শূন্য মাধ্যম অবশ্যই। কোন মাধ্যমে আলোর প্রতিসরণের একক কী? আলোর প্রতিসরণের কোনো একক হয় না, দুটো সময় তো রাশির অনুপাত, তো জন্য একক নেই, তাহলে এটা এককবিহীন রাশি। প্রিজমের কতগুলি আয়তাকার তল আছে? প্রিজমের 3টে আয়তাকার তল আছে। প্রতিসরণে ঘটে এমন একটি ঘটনা প্রতিসরণের জন্য ঘটে এমন একটি ঘটনার উল্লেখ করো। না, গভীর জলের তলদেশকে উপরে দেখা যায়, কিছুটা উপরে দেখা যায়, বা বালতির তলদেশটা কিছুটা উপরে উঠে দেখা যায়, এটা প্রতিসরণের জন্য হয়। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ দাও। না, মরীচিকা, মরুভূমির মরীচিকাটা। আলোকীয় ঘন ও আলোকীয় লঘু মাধ্যমের মধ্যে কোনটিতে আলোর গতিবেগ কম হবে? আলোকীয় ঘন মাধ্যমে কম হবে। অবতল দর্পণের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে ইএনটি বা দাঁতের ডাক্তারেরা ব্যবহার করে। গাড়ির হেডলাইটও ব্যবহার করা হয়, গাড়ির হেডলাইটে যে রিফ্লেক্টরটা যেটা ব্যবহার করা হয়, স্ট্রিট ল্যাম্পের রিফ্লেক্টরটা ব্যবহার করা হয়। তো এই যে আলোরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিফলন কোণের মধ্যে কোনটা বড় হবে? লঘুর থেকে ঘনতে যাচ্ছে, মানে অবিলম্বে দিকে সরে আসবে, তাহলে আপতন কোণটা বড় হবে আর প্রতিফলন কোণটা ছোটো হবে। আপতন কোণ বড় হবে এক্ষেত্রে। উত্তল দর্পণে একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এটা গাড়ির রিয়ার ভিউ ফাইন্ডার, গাড়ির রিয়ার ভিউ ফাইন্ডার। পরে কোশ্চেন যে লেন্স কাকে বলে? এটা তোমাদের খাতায় লেখা আছে, আমি আর বলছি না। তাহলে যে উত্তল লেন্স কাকে বলে? এটাও লেখা আছে খাতায়, এটা আমি বলছি না আর। নেক্সট বলছে লেন্সের ক্ষমতা কাকে বলে? এর একক লেখা, এটাও লেখা আছে, এটাও আমি আর বলছি না। লেন্সের ক্ষমতা কাকে বলে লিখেছি আমি, আর একক হচ্ছে ডায়াস্পার, সে যেটা ডি দিয়ে বলা হয়। সমান্তরাল আলোরশ্মি গুচ্ছকে অভিসারী আলোরশ্মি গুচ্ছে পরিণত করতে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? অভিসারী মানে উত্তল লেন্স হবে। বিবর্ধক কাঁচের লেন্স উত্তল না অবতল? অবশ্যই উত্তল হবে। বিবর্ধক কাঁচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয়? এটা হবে উত্তল লেন্স।
একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে বস্তুটি প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উত্তল লেন্সের ফোকাসে রাখলে প্রতিবিম্ব হবে অসীমে। একটি উত্তল লেন্সের সঙ্গে সমান্তরাল আলোরশ্মি গুচ্ছকে লেন্সের উপর আপতিত হয়ে নির্গমের পর অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটিকে প্রতিবিম্বটি সৎ না অসৎ? ওই বিন্দুটি সৎ হবে, আর তার ওই বিন্দুটার নাম হবে ফোকাস। যে বিন্দুটা মিলিত হয় সেই বিন্দুটার নাম হবে ফোকাস, আর বিন্দুটা হচ্ছে সৎ অবশ্যই। বস্তুর কোন অবস্থানে উত্তল লেন্স অশ্ববিম্ব তৈরি করে? না, বস্তুটিকে আলোককেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখলে। ভুল বললাম, বস্তুটিকে আলোককেন্দ্র এবং ফোকাসের, ঠিক বলেছি, ফোকাসের মাঝে রাখলে। উত্তল লেন্সকে বিবর্ধক কার্য ব্যবহার ক্ষেত্রে বস্তুর অবস্থান এবং লেন্স সাপেক্ষে কোথায় হবে? বস্তুটিকে আলোককেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখতে হবে। আর আগের কোশ্চেনটা এটা একই উত্তর। কোনো লেন্স সমান্তরাল রশ্মিগুচ্ছকে অপসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত করতে পারে? এটা হচ্ছে উত্তর হবে অবতল লেন্স। উত্তল লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বটি লেন্সের সাপেক্ষে কোথায় গঠিত হবে? ফোকাসে গঠিত হবে, ফোকাসে। ফোকাস দৈর্ঘ্যবিষ্ট কোনো উত্তল লেন্স থেকে 2f দূরত্বে কোনো বস্তু রাখা হলে বস্তু ও প্রতিবিম্বের আকারের সম্পর্কটি হবে, দুটি সমান আকৃতির হবে। 2f দূরত্বে বস্তু রাখা গেলে প্রতিবিম্বটার বস্তুটা সমান সমান হবে। একটি উভত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোরশ্মি লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কী হবে? না, বস্তু আর প্রতিবিম্ব পরস্পর সমান হবে, আর তারা পরস্পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হবে। মরীচিকা সদ্বিম্ব না অসদ্বিম্ব? মরীচিকা অসদ্বিম্ব। কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নির্মিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হবে কি? না, কোনো পরিবর্তন হবে না। একটি উত্তল লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। তবে 39 বলছে উত্তল লেন্সের সামনে বস্তুকে এফ আর 2f এর মাঝে রাখলে প্রতিবিম্বটা কোথায় হবে? প্রতিবিম্বটা হবে সৎ, অবশীর্ষ আর বিবর্তিত। সৎ হবে, অবশীর্ষ হবে আর বিবর্তিত হবে। মায়োপিয়া বা হস্তদৃষ্টি ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। ক্যামেরার অভিলক্ষ্য হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটা হচ্ছে উত্তল লেন্স। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি ন্যূনতম হবে? এটা উত্তর হবে লাল আলোর বিচ্যুতি সবথেকে ন্যূনতম হবে। চক্ষুর উপযোজন কাকে বলে? উপযোজনটা খাতায় লেখা আছে তোমাদের, তবুও আমি বলে দিচ্ছি যে এক জায়গায় স্থির থেকে কাছের বস্তু দেখা এবং দূরের বস্তু দেখার জন্য চোখের যে গঠন চেঞ্জ করতে হয়, সেই পার্থক্যটি, এই পরিবর্তন করার ক্ষমতাটা কি, মানে এক জায়গায় স্থির থেকে চোখের ফোকাস দিকের পরিবর্তন করার যে ক্ষমতাটা, সেটাকে বলা হচ্ছে উপযোজন। এটা তোমার খাতায় লেখা আছে। সুস্থ চোখের ক্ষেত্রে নিকটবিন্দু আর দূরবিন্দু অবস্থা। নিকটবিন্দু কত হয়? নিকটবিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার হয়, আর দূরবিন্দুটা হচ্ছে অসীম হবে। ক্যামেরার অভিলক্ষ্য হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? এটা হচ্ছে উত্তল লেন্স হবে। আলোর বিক্ষেপণ কাকে বলে? খাতায় লেখা আছে, আমি বলছি না। রংধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী? রংধনু অবশ্যই অশুদ্ধ বর্ণালী। রংধনু মানে রামধনুটা বলতে চাইছে। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। হয়তো রামধনু। সাদা আলোয় উপস্থিত বিভিন্ন বর্ণের মধ্যে কোনটির তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি? না, লাল আলোর লাল, উত্তর হবে লাল। সাদা ফুলকে সবুজ আলোতে কেমন দেখাবে? সবুজ দেখাবে। লাল ও নীল আলোর জন্য কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ আর মিউ ভি যদি হয়, কোনটার মান বেশি হবে? অবশ্যই মিউ ভিটা বেশি হবে, মিউ আরটা ছোটো হবে। বিক্ষেপিত আলোর তীব্রতা ও তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্কটা লিখো। এটা হচ্ছে স্টিফানের চতুর্থ সূত্রটা, IS প্রপোর্শনাল 1/λ4। ISটা হচ্ছে বিক্ষেপণের মাত্রা, ল্যামডাটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্যটা। বিক্ষেপণ মাত্রার সঙ্গে তরঙ্গদৈর্ঘ্য সম্পর্ক হচ্ছে এটাই, IS প্রপোর্শনাল 1/λ4। অতিবেগুনি রশ্মির একটি ব্যবহার জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। শূন্যস্থান পূরণ দেখো। আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি কী হয়? তরঙ্গের শক্তি বৃদ্ধি পেয়ে যায়। কম্পাঙ্ক বাড়লে শক্তি বৃদ্ধি বসবে। লাল আলোয় সবুজ পাতাকে কেমন দেবে? কালো দেখাবে। ড্যাশ লেন্স সর্বদা অস্তম্ভ তৈরি করে, এটা হচ্ছে অবতল লেন্স হবে। তো সত্য মিথ্যা দেখো। উত্তল লেন্সকে অপসারী লেন্স বলা হয়, মিথ্যা। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, জানি আমরা। প্রিজমে আয়তাকার তলের সংখ্যা 3টি, এটা সত্য। বাস এগুলোই। তাহলে এগুলো মন দিয়ে খাতার মধ্যে সব লিখবে, দিয়ে আমাকে সেন্ড করবে, ঠিক আছে? আর আস্তে আস্তে আটকে লিখবে। আমি খুব তাড়াতাড়ি স্পিডে বললাম তো, তোমরা একটু আটকে আস্তে আস্তে লিখবে, ঠিক আছে?